এ পর্যায়ে আমরা আমাদের তৃতীয় টাইপটি শুরু করব। অর্থাৎ এখানে বৃত্ত এবং কনিক এই দুটি চ্যাপ্টারের বেশ কিছু অংশ কাজে লাগবে। বেশ কিছু অংশ বলতে বোঝাচ্ছে যে বেসিক ধারণাটুকু, বৃত্তের আদর্শ সমীকরণ কোনটি, বা কোন সমীকরণের চিত্রটা কীরকম হয়ে থাকে। আবার কনিকের মধ্যে আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এদের আইডিয়াল ইকুয়েশনগুলো কি কি, এবং এদের যে চিত্র সেই চিত্রের মধ্যে কোনটাকে কি নামে ডাকছি। তো এই বেসিক আলোচনাটুকু বা বেসিক ধারণাটুকু সবার থাকা চাই, তাহলে এই পোর্শনটুকু মোটামুটি সবাই বুঝতে পারবে। তো এই হলো বিষয়। তারপরেও আমি বেশ কিছু অংশ রিভিউ করে দিব, যারা একটু কম বুঝো বা হয়তোবা ওই আইডিয়াগুলো অতটা ভালোভাবে ক্লিয়ার নেই। আমি যতটা সম্ভব চেষ্টা করব যে যতটা পারা যায় ইজি করে জিনিসগুলো দেখানোর। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু হোয়াট, কত? তো এই প্রশ্নটা আমরা কিভাবে ট্যাকেল দেব? প্রথম কথা, কিছু ইনিশিয়াল কথাবার্তা যদি বলে নিই, একটা বৃত্তের যে ইকুয়েশন, সেই বৃত্তের আইডিয়াল ইকুয়েশনটা কীরকম থাকে? সাধারণত এরকম থাকে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা কখন? যখন আমাদের বৃত্তের কেন্দ্রটা 0, তার মানে এই বৃত্তটার চিত্রটা যদি আমি আঁকি তাহলে ব্যাপারটা হবে এইরকম। অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0, এই যে বৃত্তের যে সেন্টার পয়েন্ট এইটা হচ্ছে এটা, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে ছেদবিন্দু তথা মূল বিন্দু যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ কতটুকু? ব্যাসার্ধ তো আমরা বুঝতেই পারছি যে এতটুকু হবে ব্যাসার্ধ। এই যে এখান থেকে শুরু করে এই যে এই পার্টটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, তাই তো? তো আর এই যে ভিতরের অংশটুকু তো হচ্ছে 0,0। ওকে, এখন কথা হলো আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, ধরে নিই বৃত্তটা এভাবে নেই, বৃত্তটা রয়েছে এভাবে, এরকম একটা জায়গাতে রয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্রটা কোথায় পড়ে যাচ্ছে? 0,0 হবে? হবে না তো। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের যে কোনো একটা বিন্দু। সে ফর এক্সাম্পল এই কেন্দ্রটা হচ্ছে উপরের জায়গাটা কাজে লাগাই। তো যেটা বলতেছিলাম যে সে ফর এক্সাম্পল এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,4, ঠিক আছে। আর এই বৃত্তের ব্যাসার্ধ তো যে কোনো একটা থাকবে, এইটা ধরে নাও ব্যাসার্ধ আর। তাহলে এই বৃত্তের জন্য আমরা কি বলবো সমীকরণটা? এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর হিসেবে যে কোনো একটা সাংখ্যিক মান থাকবে, ব্যাসার্ধ যেহেতু এটা। তাহলে ফাইনাল আদর্শ ইকুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে? এক্স মাইনাস বৃত্তের কেন্দ্রের ভুজ যেটাকে আমরা বলি, এটাকে ধরে নিচ্ছি x1 দাবি করলাম। x1 এর মান যে কোনো একটা হতে পারে, এরকম 3, 4, 5, 6, প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটিয়ের স্কোয়ার, মানে কেন্দ্রের কোটিয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এইটা হচ্ছে মেইন ইকুয়েশন। এই মেইন ইকুয়েশনটারই ডিরাইভড চেহারা হচ্ছে এটা, অর্থাৎ এখানে কেন্দ্রটাকে 0 বিবেচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই বৃত্তের দেখে আমরা কি বুঝছি? এই বৃত্তের কেন্দ্র কিন্তু কত? 0। তো বলেছে এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমি যে এইমাত্র নলেজটুকু দিলাম এত কিছু আসলে লাগবে না, আর এই অংশটুকু অনেকেরই জানা, আমি জানি, বাট তারপরও বলে নিলাম, হয়তোবা সামনের কোথাও না কোথাও কাজে লাগতে পারে, এজন্য আমি শুরুতেই এই বেসিক বৃত্তের আইডিয়াটুকু দিয়ে নিলাম। এবার আসো, এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? খুবই সিম্পলি আমরা চিন্তা করব, কারণ হচ্ছে যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আর এর মান কত? আর এর মান হলো 1। কেন বলো তো? কারণ এই যে 1 মানে তো এখানে আর স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে না। এই যে আইডিয়াল ইকুয়েশনের কথা যদি চিন্তা করি, তাহলে এইটাই তো আলটিমেটলি আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? আর এর ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আসলে? পাই আর স্কোয়ার না? তাহলে আমরা কি জানি? পাই ইন্টু 1 স্কোয়ার,
তাহলে ভ্যালু আসতেছে কত? পাই। তার মানে এক্ষেত্রে না কোনো ইন্টিগ্রেশনও করতে হচ্ছে না, বা আমাদের সিকিউর ক্ষেত্রে যে জটিল জটিল কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। এটা খুব সহজ একটা প্রশ্ন ছিল। তো এখানকার অ্যান্সার বোঝাই যাচ্ছে শুধুমাত্র পাই হবে। তা আশা করি এই জায়গাটা খুব ইজিলি আমরা ক্লিয়ার করতে পেরেছি। পরের প্রশ্নে যাই। দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36 এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? প্রথম কথা, এখন আমাদের পূর্ববর্তী প্রশ্নে যে আইডিয়াগুলো নিয়েছি সেই আইডিয়াগুলো কাজে লাগবে। দেখো তো এই বৃত্তের প্রথম কথা হচ্ছে এই বৃত্তের কত, ক্ষেত্রফল কত? এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এখান থেকে বের করব 36, তার মানে 36 কিসের মান? আর স্কোয়ারের মান, তাই না? আদর্শ সমীকরণ তো আমাদেরকে এটাই বলছে। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হবে 6, ঠিক আছে। এখন এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, কারণ এই যে সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, যে এই যে সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এক্স এর পরে তো কোনো কিছু বিয়োগ নেই বা যোগ নেই, ওয়াই এর পরেও তো কোনো কিছু বিয়োগ বা যোগ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই বোঝা যাচ্ছে যে বৃত্তের অবস্থানটা এমন হবে, এই যে বৃত্তের অবস্থানটা কিছুটা এমন হবে। তাহলে এমন যদি হয় তাহলে একদম সেন্টার পয়েন্ট হচ্ছে 0,0, এর চারদিকে সমান 4টা অংশ আছে। এই যে প্রথম চতুর্ভাগের অংশ এটা, দ্বিতীয় চতুর্ভাগের অংশ এটা, তৃতীয় চতুর্ভাগের জন্য এটা, চতুর্থ চতুর্ভাগের জন্য এটা। তাহলে এই বৃত্তের প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে এই অংশটুকুকে, রাইট? আর এই অংশটুকুর ক্ষেত্রফল কি এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের 4/1 না? কেন? কারণ এই অংশটুকু হচ্ছে এই ঠিক মূলবিন্দুর একটা নির্দিষ্ট পাশে অবস্থিত, এবং যেহেতু বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, তার মানে এই মূলবিন্দুর চারপাশে যে 4টা অংশ সৃষ্টি হয়েছে এই 4টি অংশই সমান, এই 4টি অংশের ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা বলতাম তাও তো সেম ক্ষেত্রফল নিয়েই সে আছে, তৃতীয় চতুর্ভাগও সেম ক্ষেত্রফল নিয়েই আছে, চতুর্থ চতুর্ভাগও সেম ক্ষেত্রফল নিয়েই আছে। যদি এই বৃত্তের কেন্দ্র 0,0 না হতো তাহলে কিন্তু আমরা এত সহজে জিনিসটা বলতে পারতাম না, তখন আমাদের হয়তো বা ইন্টিগ্রেশন করেই কাজটি করতে হতো। এখন যেহেতু পুরো জিনিসটা সিমেট্রি হয়ে গেছে, একদম প্রতিসম, এই অংশ এই অংশ এই অংশ একদম সমানে সমান, কারণ মাঝখানের বিন্দুটা হচ্ছে 0,0 এবং এখান থেকে স্পষ্টত দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এখান থেকে এইটুকু কত? এইটুকুই তো আলটিমেটলি ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। এটা এই যে এখান থেকে এইটুকুও ব্যাসার্ধ, এখান থেকে এইটুকুও ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকুও ব্যাসার্ধ। আমরা তো জানি যে কোনো দিক থেকেই আলটিমেটলি নেওয়া যায়। তাহলে কি বলতে পারি আমরা? আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বৃত্তের মোট যে ক্ষেত্রফলটা পাই ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার, এটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিব। তাহলে 4 দ্বারা ভাগ করে দিলে যে মান আসবে ওটি হচ্ছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ এই যে প্রথম চতুর্ভাগে যতটুকু অংশ পড়েছে, যতটুকু আবদ্ধ অংশ রয়েছে, সেটা মোট বৃত্তের 4/1, রাইট? তো এই জন্য ফুল বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিয়েছি। তো এখানে যেটা আসে সেটা হচ্ছে 36/4। তো ওভারঅল বোঝাই যাচ্ছে 9 পাই আসা উচিত। তাই অ্যান্সার হবে ঘ। আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো পরবর্তী প্রশ্ন। এখন পর্যন্ত কিন্তু আমাদের এই ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে ইন্টিগ্রেশন কাজে লাগেনি। তো দেখা যাক কখন কাজে লাগে। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে এত উপবৃত্তের ক্ষেত্রফল নিচের কোনটি? তা আমি আবার একটু উপবৃত্তের ধারণাও দিয়ে রাখি। উপবৃত্তের আইডিয়াল ফরমেশনটা হচ্ছে এমন, আমি আবার বলছি এই চ্যাপ্টারগুলো যাদের করা আছে ভালোভাবে তাদের কাছে এই আলোচনাগুলো নিতান্তই খুব নর্মাল ব্যাপার স্যাপার। আমি এগুলো রিভিউ করে দিচ্ছি যারা একটু কম বুঝেছে, এবং যাদের এখন রিভিশনে নাই, হয়তোবা পরবর্তীতে রিভিশন দিবে, তো তাদের জন্য আমি এই জিনিসগুলো আবার একটু ছোট করে রিভিউ করে দিচ্ছি। বাট তারপরও এটা তো আসলে মূল বেসিক আইডিয়ার পরিপূরক হতে পারবে না, তারপরও যতটুকু পারা যায় ততটুকু আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এবং এখানে সবসময় 1ই থাকবে, এখানে অন্য কোনো সংখ্যা থাকার কোনো চান্স নাই। আশা করি এই জায়গাটা আমরা মনে রাখব। তো এটা একটা রূপ, এবং উপবৃত্তের রূপটা কেমন হয়? উপবৃত্ত হচ্ছে এরকম হয়ে থাকে। এই যে কমলা লেবুর মতন কিছুটা, তার মানে আমরা যদি বলি সেটা হবে এরকম, যে মানে বৃত্তটাকে উপর নিচ থেকে একটু চেপে দিলে যেরকম দাঁড়াবে ওরকম। এটা হচ্ছে মোটামুটি আমি একটা উপবৃত্ত আঁকার চেষ্টা করেছি। এখন কথা হলো এখানে এ কোনটা আর বি কোনটা। এখন দেখো এই যে এ পার্টটা আছে, এই এ পার্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অংশ। কারণ এই যে দেখো এ পার্টটা কার নিচে আছে? এক্সের নিচে আছে। সবসময় এভাবে মনে রাখবে, এক্সের নিচে যেই অংশটুকু আছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অংশ। হুইচ মিনস এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে 2a। তাহলে পুরো অংশটা যদি 2a হয়, এটা যদি মূলবিন্দু হয় অর্থাৎ 0,0 হয়ে থাকে, তাহলে এই অঞ্চলটুকু হবে a,0 অর্থাৎ এই বিন্দুটা, আর পিছনে হবে কত? -a,0। আর ওয়াই স্কোয়ারের নিচে আছে বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের কর্তৃতাংশ। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 0,b, আর নিচের দিকে এই পয়েন্টটা হচ্ছে 0,-b। তো এই হচ্ছে এই উপবৃত্তের আইডিয়াটা। তো বৃত্তের মতনই আমরা যদি চিন্তা করি যে এক্স মাইনাস সামথিং যদি থাকে, অর্থাৎ ধরে নিচ্ছি এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকমটা যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের উপবৃত্তটা আর কিসে থাকবে না? কেন্দ্র 0,0 থাকবে না, তাহলে হয়তো বা এরকম একটা জায়গাতে অবস্থান করবে। অন্য জায়গায়ও থাকতে পারতো, যে জায়গায় থাকুক না কেন তার কেন্দ্রটা আর 0,0তে হবে না, একটুক শিওর আর কি। এখানে নতুন করে একটা অ্যাক্সিস নিয়ে আসলাম, এই যে এটা হবে, এটা হয়তো বা 3,4 অথবা হচ্ছে 5,6, বা ফার্স্ট কোয়াড্রেন্টের যেহেতু এঁকেছি কেন্দ্রটা, তো যে কোনো একটা মান হবে। তো এক্ষেত্রে বাদবাকি জিনিসগুলো সেমই থাকবে, অর্থাৎ এই অংশ এ কে রিপ্রেজেন্ট করবে, এই অংশ এই যে এ কে রিপ্রেজেন্ট করবে, এই উপরের অংশ 0,+b 0,-b, এগুলো ঠিকঠাক থাকবে। জাস্ট কেন্দ্র 0,0 না হবার কারণে আমাদের উপবৃত্তের অবস্থানটা এখানে হয়েছে। আর একটা বিষয় আছে, উপবৃত্ত এরকমও হতে পারে, উপবৃত্ত এরকমও হতে পারে, সেটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি থাকতে পারে। কখন এরকম থাকবে আর কখন এই যে উপরে যেরকম এঁকেছে সেরকম থাকবে? এমনটা থাকবে যখন এ ইজ গ্রেটার দ্যান বি। এই যে দেখতে পাচ্ছি তো, তাই না? এই যে এখানে এই এ বরাবর কিন্তু উপবৃত্তের লেংথ বেশি আর বি বরাবর উপবৃত্তের লেংথ কম, তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এ ইজ গ্রেটার দ্যান বি হলে তখনই এই যে এই দুইটি চিত্র খাটবে। এটাও আলটিমেটলি কিসের জন্য? এ ইজ গ্রেটার দ্যান বি এর জন্য। আর এই চিত্র কখন খাটবে? যখন বি ইজ গ্রেটার দ্যান এ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে বি আছে তার লেংথটা কিন্তু কি বড়, অর্থাৎ উপবৃত্তের ওয়াই অ্যাক্সিস বরাবর অংশটা বড়, বা ওয়াই অ্যাক্সিস বরাবর উপবৃত্তটা বেশি লম্বা, আর এক্স অ্যাক্সিস বরাবর ছোট। তো সেক্ষেত্রে চিত্রটা এমন হয়ে যাবে, খুবই সিম্পল। তো এই হলো আমাদের এইখানকার বিষয়বস্তু। আমি জাস্ট এখানে বিন্দুগুলো দিয়ে দিচ্ছি। a,0, এটা হচ্ছে -a,0, উপরে হচ্ছে 0,b, এটা হচ্ছে 0,-b। তো আশা করি এই জায়গাগুলো আমরা কিছুটা হলেও ধরতে পেরেছি। যতটা পারা যায় একটু সংক্ষেপে আমি জিনিসটাকে ব্যাখ্যা করে দিলাম। তো এখন আসো দেখো মিলাই একটু। ফার্স্ট অফ অল আমাদের যে উপবৃত্তটা দেয়া আছে সেই উপবৃত্তের কেন্দ্র কত? 0, কারণ এই যে এক্স এর পরে তো বিয়োগ আকারে কিছু নেই।
এবং এক্ষেত্রে এ এর মান কত, চলো এর আর বি এর মানগুলো বের করে ফেলি। এটা হচ্ছে 16 দেওয়া আছে, 16 মান হচ্ছে 4 স্কোয়ার, তার মানে এ এর মান হয়ে যাচ্ছে 4। 3 দেওয়া আছে, মানে 9 দেওয়া আছে, 9 মান হচ্ছে 3 স্কোয়ার, তাহলে বি এর মান হয়ে যাচ্ছে 3। এখানে কে বড় কে ছোট, এ বড় বি ছোট, এবং উপবৃত্তের তাহলে চেহারাটা হবে কেমন, এমন, রাইট, এটার মতন হবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর উপবৃত্তটা দৈর্ঘ্যে বড় হবে, দ্যাটস ইট। তো কথা ওইগুলো না, কথা হচ্ছে আমাদের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা কিভাবে ডিটারমাইন করব। এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে পাই ইন্টু এ ইন্টু বি, যেটাকে আমরা সংক্ষেপে পাই এ বি বলি, ঠিক আছে, এই যে এরকম পাই এ বি। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা। যারা কনিক পড়ে এসেছো অবশ্যই তাদের কাছে এই সূত্রটা পরিচিত লাগবে, ওই চ্যাপ্টারও আমরা এরকম দেখেছিলাম, পাই ইন্টু এ ইন্টু বি। তো এক্ষেত্রে শর্ত আছে অবশ্যই, এই উপবৃত্তটা এই শেপেই হতে হবে, হয় এরকম শেপে অথবা এরকম শেপে, আরও অন্য শেপেও হতে পারে, আমি তো জাস্ট দুইটা ইকুয়েশন দেখালাম, তো অন্য কোনো ভাবেও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পাই এবি হবে না। আমি বলতে চাচ্ছি যে উপবৃত্ত এই যে অ্যাক্সিস দুটা, অর্থাৎ এই যে ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষ, মানে এই উপবৃত্তের যে বড় লেংথটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বৃহদাক্ষ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ছোট লেংথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, ক্ষুদ্রাক্ষ। আবার যখন উপবৃত্তটা এমন থাকবে তখন ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেংথটা এটাকে আমরা বলছি বৃহদাক্ষ, আর এক্স অ্যাক্সিস বরাবর যে লেংথটা এটাকে বলছি আমরা ক্ষুদ্রাক্ষ। তাহলে দেখো তো, ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষ যখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল থাকছে, এই যে দেখো তো এখানে ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, বাট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, তখন এবং যখন ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষ স্বয়ং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসই হবে, যেমন এখানে কিন্তু ক্ষুদ্রাক্ষ সরাসরি এক্স অ্যাক্সিসের উপরই অবস্থিত, আবার বৃহদাক্ষ সরাসরি এক্স অ্যাক্সিসের উপরই অবস্থিত, মানে এই যে বৃহদাক্ষটা এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, আর ক্ষুদ্রাক্ষটা সরাসরি কি এখানে ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখানে বৃহদাক্ষটা সরাসরি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ক্ষুদ্রাক্ষটা সরাসরি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। হয় এই কন্ডিশন অথবা এই কন্ডিশন, কোনটা, যে সরাসরি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না বাট তাদের সমান্তরাল, এই দুই কন্ডিশনে যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো হবে এমন, এই যে হয় এটা হবে অথবা এটা হবে। তো এরকম যদি হয় তখনই আমরা উপবৃত্তের ক্ষেত্রফল পাই এবি বলতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখানে তো কেন্দ্র 0,0, দ্যাটস ওয়াই আলটিমেটলি ক্ষুদ্রাক্ষ এবং বৃহদাক্ষ সরাসরি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গিয়েছে। এখানে কেন্দ্র 0,0 নয়, কিন্তু এই শেপটা সেম আছে, দ্যাটস ওয়াই এটা ক্ষুদ্রাক্ষ সরাসরি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না হলেও এদের ক্ষুদ্রাক্ষ ও বৃহদাক্ষ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল, ঠিক আছে। তো এমন এই যে এই দুই চিত্র, এই যে এই দুই শেপ, অর্থাৎ হয় সমীকরণটা এমন থাকতে হবে অথবা এমন থাকতে হবে, এই দুই ক্ষেত্রে আমরা উপবৃত্তের ক্ষেত্রফলকে বলতে পারবো পাই এ বি। তাহলে এখানে তো মান হয়েই যাচ্ছে, পাই এ এর মান কত দেখলাম, এই যে এ এর মান কত 4, বি এর মান 3, তাহলে 4 ইন্টু 3 ভ্যালু আসবে 12 পাই। তো 12 পাই হচ্ছে এখানকার অ্যান্সার। তো বুঝছি শর্টকাট ব্যবহার করব, ঠিক আছে, বাট কন্ডিশনটা মাথায় রাখতে হবে, এই কন্ডিশনে, কেবলমাত্র এই কন্ডিশনে আলটিমেটলি করতে হবে। আবার অনেক সময় এমন হয় যে উপবৃত্তের সমীকরণটা একটু অন্যরকম দেওয়া থাকে, ওই রকম থেকে আমাদের এই রূপে নিয়ে আসতে হয়, দেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাতেও তো সমস্যা নেই। উপবৃত্তের ক্ষেত্রফল বা উপবৃত্তের ক্ষেত্রফল না, উপবৃত্তের সমীকরণটা সরাসরি এভাবে দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকবে না বা এভাবে দেওয়া থাকবে না, একটু অন্যরকম দেওয়া থাকবে। সেখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে, সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা চাইলেই এই রূপে নিয়ে আসতে পারবো, তাহলেই তো সেখান থেকে এ আর বি এক্সট্র্যাক্ট করে পাই এ বি এর মাধ্যমে উপবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। সো এই হচ্ছে এখানকার কথাবার্তা। তা আমরা একটু পরেরটাতে যাই। এটা আবার ওই সেম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে না, প্রিটি মাচ সিম্পল, জাস্ট দেখবা আর বসাবা। এখানে বোঝাই যাচ্ছে এ এর মান কত হবে 4, এখানে বি এর মান কত হবে 5। এই উপবৃত্তের চিত্রটা কিন্তু এমন, এই উপবৃত্তের জন্য চিত্রটা কিন্তু হচ্ছে এই রকম, অর্থাৎ বৃহদক্ষটা কোথায় থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। তো এই হলো বিষয়বস্তু। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্ষেত্রফল হবে
পাই ইন্টু এ ইন্টু বি, তাহলে পাই ইন্টু 4 ইন্টু 5, তো ভ্যালু আসবে 20 পাই। এই যে খ। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন এটা, এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি? তো এবার দেখো, আমরা যেই রূপে দেখে এসেছি ওই রূপে কিন্তু নেই, মানে আমরা যেটা এইমাত্র বারবার বলেছি বা ধীরে সুস্থে আমি ব্যাখ্যাটা করলাম যে এই রূপ কিংবা এই রূপ, এই দুই রূপের কোনো রূপেই আমাদের 101 নম্বর এমসিকিউটা নেই। তাহলে আমাদের কি করতে হবে? ওই রূপে নিয়ে আসতে হবে। প্রিটি মাচ সিম্পল। কেমনে নিয়ে আসবো? এই যে একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে 4x² প্লাস 25y² ইকুয়ালস টু 100। তা আমাদের শর্তে কি ছিল? এরকম ছিল না, x² প্লাস y² উপবৃত্তের সমীকরণ হতে গেলে অবশ্যই সমান চিহ্নের ডান পাশে 1ই থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকা যাবে না, তাহলে ওটাকে আমরা উপবৃত্তের সমীকরণ বলতে পারবো না। এটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম। কিন্তু তাহলে এই পাশটাতে কি রাখতে হবে? 1 রাখতে হবে। তাহলে এই পাশটাতে 1 রাখার জন্য 100 থাকা যাবে না, তাহলে 100টাকে বাম পাশে আমরা ভাগ আকারে নিয়ে আসি, তাহলেই তো হচ্ছে। তাহলে কত থাকছে? 4x² বাই 100 প্লাস 25y² বাই 100 ইকুয়ালস টু 1। এরপর এখানে ভ্যালু থাকছে কত? x² বাই 4, 100 দিয়ে ভাগ, মানে 100কে 4 দ্বারা ভাগ করব, আসবে 25 প্লাস y², এখানে আসবে 4 ইকুয়ালস টু 1। তাহলে এখানে বুঝতেই পারছি a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড b এর ভ্যালু কত? b এর ভ্যালু হলো 2। তাহলে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে পাই ইন্টু a ইন্টু b, তাহলে হবে পাই ইন্টু 5 ইন্টু 2 হুইচ মিনস 10 পাই। এই যে গ হবে আনসার। বুঝছি? তো এইভাবে আমাদের জিনিসটা বানাতে হবে। আবার বলছি, যারা এই কনিক এই চ্যাপ্টারটা পড়েছো তারা এই সিম্পলিফিকেশনটাও জানো, কারণ ওখানে এই ব্যাপারগুলো খুব খুব নর্মাল ব্যাপার ছিল, খুবই নর্মাল। তো তাদের কাছে এই জিনিসগুলো বা এই ক্যালকুলেশনগুলো মোটেও কঠিন কিছুই না, খুবই মামুলি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো এরপরে আমরা পরেরটাতে আসি। এত বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? আমি বলেছি যে বৃত্তের দুটি ইকুয়েশন, আইডিয়াল ইকুয়েশন। তো একটা ছিল x² প্লাস y² ইকুয়ালস টু r², যেটার কেন্দ্র ছিল 0,0, আর একটা ছিল x মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1। x1 y1 না দিয়ে এ সমস্ত জায়গাতে আলফা বিটাও দেওয়া যেতে পারে, অ্যাজ ইউর উইশ, একভাবে দিলেই হচ্ছে, একভাবে প্রকাশ করলেই হচ্ছে, সমস্যা নেই। r²। তো এই দুটির কোনো রূপেই কিন্তু নাই। কেন? কারণ বৃত্তের সমীকরণ হতে হলে এই x² এর সহগ y² এর সহগ কি হতে হবে? 1 হতে হবে, যেমনটা আমাদের এই আইডিয়াল ইকুয়েশনগুলোতে আছে। আর এই পাশে তো যেটা থাকার সেটা থাকবে। তাহলে আমাদের এই রূপে নিয়ে আসতে হবে। তাহলে এই উপরের দুইটি রূপে নিয়ে আসার জন্য আমরা কি কাজ করতে পারি? আমরা একটু নিচের দিকে তাকাই, আমরা 4 কমন নিয়ে ফেলি, কারণ উভয় পাশেই তো 4 আছে। তাহলে 4 কমন নিলে x² প্লাস y² ইকুয়ালস টু 9 চলে আসে। তারপরে হচ্ছে 4টাকে ওপাশে পাঠিয়ে দিই, x² প্লাস y² ইকুয়ালস টু 9/4। তাহলে x² প্লাস y² ইকুয়ালস টু 3/2 এর কত? হোল স্কোয়ার। এখন সিম্পল, এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এক কথায় কি? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে কত? পাই r²। তাহলে পাই ইন্টু আর কত পেয়েছি এইমাত্র? 3/2 এর স্কোয়ার, তার মানে 9π/4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 9π/4 অর্থাৎ ক হবে এখানকার সমাধান। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি জায়গাটা। পরবর্তী প্রশ্ন, y ইকুয়ালস টু 2x মাইনাস x² বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই জায়গাগুলো কিন্তু একটু কিছুটা হলেও ঝামেলা দিবে, ঠিক আছে? তো আমরা তারপরও বোঝার চেষ্টা করি। এটা বেসিক্যালি কি জানো? এটা হচ্ছে মেনলি একটা
পরাবৃত্তের সমীকরণকে রিপ্রেজেন্ট করে। কেমনে বুঝলাম পরাবৃত্ত? উপবৃত্ত অলরেডি দেখেছি, বৃত্তও দেখেছি। আমাদের এখন দুইটা দেখা বাকি আছে, অধিবৃত্ত আর পরাবৃত্ত। এই দুটি দেখলেই আমাদের ফুল বৃত্ত আর কনিকের ওভারঅল জায়গাটা মোটামুটি ক্লিয়ার হবে। তো এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন, কিন্তু এটা আইডিয়াল রূপে নেই। আইডিয়াল পরাবৃত্তের ইকুয়েশন কীরকম থাকে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay, অথবা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, অথবা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax। চিত্র কীরকম? চিত্র হচ্ছে যেটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু +4ay, ওটার চিত্র হচ্ছে এমন, এই যে এমন। যেটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay, ওটার চিত্র হচ্ছে এমন। যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু +4ax, ওটার চিত্র হচ্ছে এমন। যেটার ইকুয়েশন হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -4ax, ওটার চিত্র হচ্ছে এমন। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এখানে যেটা থাকবে, এখানে যেটা থাকবে সেই অক্ষ বরাবর পরাবৃত্তটা আঁকতে হবে। দেখো এই যে 4ay আছে, পরাবৃত্ত এঁকেছি কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর। 4ay আছে, পরাবৃত্ত এঁকেছি কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ও 4ay এর পিছনে প্লাস আছে, তাই প্লাস ওয়াই অক্ষ বরাবর বা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। 4ay এর পিছনে মাইনাস আছে, তাই পরাবৃত্তের মুখটা কোন দিকে হয়েছে? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হয়েছে। আবার এখানেও সেম ব্যাপার, এক্স অ্যাক্সিস আছে অর্থাৎ 4ax আছে, তাই এক্স অ্যাক্সিস বরাবর পরাবৃত্ত এঁকেছি। কেমন? এক্স ধনাত্মক আছে পিছনে, তাই ধনাত্মক অক্ষ দিকে মুখ করে এঁকেছি। ঋণাত্মক আছে, তাই ঋণাত্মক অক্ষের দিকে মুখ করে এঁকেছি। প্রিটি মাচ সিম্পল। এগুলো তো আশা করি বুঝেছি। এখন এখানে আবার কি কোনো ব্যতিক্রম আছে ওই যে ইসের মতন, যে কেন্দ্রের ব্যাপার স্যাপার? হ্যাঁ, এখানে তো আর কেন্দ্র নাই, কারণ পরাবৃত্ত তো আসলে ক্লোজড কোনো জিওমেট্রিক্যাল শেপ না, এটা তো খোলা শেপ। এই যে দেখো না, মুখ দুটো খোলা, বৃত্ত বা উপবৃত্তের মতন তো ক্লোজড কিছু না, তাই এখানে কেন্দ্র থাকবে না, বাট শীর্ষ থাকবে। শীর্ষ কোনটা? এই যে পরাবৃত্তের হয় টপমোস্ট পয়েন্ট অথবা সব থেকে গভীর বিন্দু বা বটমের যে পয়েন্টটা, এই যে মোস্ট বটম পয়েন্ট অথবা মোস্ট টপ পয়েন্ট, এই দুটি কি শীর্ষ। এখন এখানে শীর্ষটা কত? 0,0, এখানেও শীর্ষটা 0,0, এখানে শীর্ষ কত? সেম 0,0, এটার শীর্ষ আলটিমেটলি সেম 0,0। যদি 0,0 না হইতো তখন কি হবে? তখন আলটিমেটলি অবশ্যই এই পরাবৃত্তগুলোর স্থানটা চেঞ্জ হয়ে যাবে। হুইচ মিনস আমি বলতে চাচ্ছি যে 0,0 না হলে তখন এখানে দেখাই, এই যে ধরে নাও এইরকম একটা জায়গাতে পরাবৃত্ত থাকতে পারে না? পারে। এই যে তখন নতুন করে এখানে আমি অক্ষ আঁকলাম, এই এটা কিন্তু অবশ্যই কি 0,0 পয়েন্ট নয়, তখন পরাবৃত্তের শীর্ষটা কি হবে না? 0,0 হবে না। এই যে এরকম। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কীরকম হবে? সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার হবে না তো, আমাদের কেন্দ্র মানে সরি শীর্ষ আইডেন্টিফাই করতে হবে না। এক্স মাইনাস এখানে যে শীর্ষটা আছে সেই শীর্ষের ভুজের স্কোয়ার ইকুয়ালস টু 4a, শীর্ষের যে কোটি সেই কোটি, এইটুকু। আশা করি বিষয়টা বোঝা গেছে। আর এই চিত্রটাই যদি ওয়াই অক্ষের নিচের দিকে মুখ করে থাকতো তাহলে এখানে একটা মাইনাস দিতাম। তারপরে এখানে কিরকম হতে পারে? এখানে হতে পারে এরকম, এরকম একটা জায়গাতে ধরে নাও থাকলো, তাহলে শীর্ষ তো অবশ্যই 0,0 না, তাহলে নতুন করে আমি একটা এখানে অক্ষ আঁকলাম, অক্ষ ব্যবস্থা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে নতুন করে পরাবৃত্তের জন্য অক্ষ, ঠিক আছে? তাহলে এই যে এই পয়েন্টটা তো অবশ্যই 0,0 না, এই যে শীর্ষ বিন্দুটা যেটা কমলা রঙের ফোঁটা দিয়েছি। তাহলে এটার জন্য ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস আলফা। অর্থাৎ এখানে কি করেছি? এখানে তো অবশ্যই স্কোয়ার হবে না,
ওয়াই মাইনাস শীর্ষের কোটি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু শীর্ষের ভুজ 4a এক্স মাইনাস শীর্ষের ভুজ 4a ইন্টু এক্স মাইনাস শীর্ষের ভুজ। এই তো তো এই হলো এইখানকার কাহিনীটা আর কি। আমি সব কিছুই মোটামুটি ব্যাখ্যা করেছি। আর এই পরাবৃত্তের মুখটা এক্স অক্ষের ধনাত্মক দিকে না থেকে যদি ঋণাত্মক দিকে থাকতো তখন জাস্ট এখানে একটা মাইনাস দিতাম, যেমনটা এইটার জন্য দিয়েছি। তো এই হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশনের কাহিনী। এখন তোমরা আমার বলো যে এই যে আমাদের চোখের সামনে পরাবৃত্ত আছে, এটা আমি বুঝলাম কেমনে? ফার্স্ট অফ অল এটা পরাবৃত্ত, কারণ হচ্ছে এক্স এবং ওয়াই এই দুটি চলকের যে কোনো একটাতে স্কোয়ার আছে আর একটাতে টোটালি কোনো স্কোয়ার নাই, তাহলেই বুঝতে হবে ওই ইকুয়েশনটা পরাবৃত্তের ইকুয়েশন। দেখো তো এখানে শুধুমাত্র এক্সের টার্মে স্কোয়ার আছে, হ্যাঁ স্কোয়ার ছাড়াও একটা এক্স আছে, কিন্তু ওভারঅল এক্সের উপর স্কোয়ার আছে তো, আর ওয়াইয়ের উপর কোনো স্কোয়ার নেই, কোনো ওয়াইয়ের এমন কোনো টার্ম নেই যেটাতে স্কোয়ার আছে। তার মানে ওয়াই স্কোয়ার ছাড়া এক্স হচ্ছে স্কোয়ার যুক্ত, তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। কারণ এই যে দেখো প্রত্যেকটা পরাবৃত্তের ইকুয়েশনে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটার উপর স্কোয়ার থাকে আর একটার উপর স্কোয়ার থাকে না। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের চোখের সামনে যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। এখন প্রবলেম হচ্ছে এই পরাবৃত্তের ইকুয়েশনটা আইডিয়াল রূপে নেই, অর্থাৎ আমরা যেভাবে এতক্ষণ দেখলাম, এতক্ষণ অ্যানালাইসিস করলাম, একটার মতনও দেখা যাচ্ছে না। তাই আমরা একটা কাজ করতে পারি, বানাতে পারি, মানে এদের মতন করে তৈরি করে নিতে পারি, যেমনটা আমরা বৃত্তের জন্য করেছি, উপবৃত্তের জন্য তৈরি করে নিয়েছিলাম পূর্ববর্তী এমসিকিউগুলোতে। এখন এটার ক্ষেত্রেও কি করা যাবে বা করে কি কোনো লাভ হবে, সেটাই হচ্ছে প্রশ্ন আর কি, বুঝছো? তো আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। তো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের সিকিউতেও আসে। তো সিকিউতে আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে চিত্র মোটামুটি হালকা পাতলা একটা অনেকে আঁকে না, সমস্যা নেই, এবং সেখানে একটু আমরা বড় করে চিন্তা করি। সেখানে তো আসলে শর্টকাটের কথা মাথায় রাখবো না অবশ্যই, এবং শর্টকাটে করবও না। কিন্তু এক্ষেত্রে আমরা ওই সিকিউর মতন করে চিন্তা করলে হবে না। সিকিউর মতন করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পাই টু পাই চিন্তা ভাবনা করলে মোটেও হবে না। তাহলে আমরা একটু চিন্তাটা চেঞ্জ করব, যে আমরা অন্যভাবে একটু করার চেষ্টা করব, বা সিকিউতে যেভাবে একদম ধরে ধরে জিনিসগুলোকে ভাবতাম সেভাবে ভাববো না। কি করতে চাচ্ছি দেখো, এখানে প্রথমত যে কথাটা বলেছে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এক্স অক্ষ একটা ব্যাপার, আর এই যে বক্ররেখাটা, এই বক্ররেখা একটা ব্যাপার। আর ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলনের ব্যাপারগুলো কীরকম দেখো তো। ব্যাপারটা এরকম না যে নির্দিষ্ট সমাকলন কিভাবে কাজ করে, আমরা যদি সেটা একটু দেখি বা বোঝার চেষ্টা করি। ধরে নাও এখানে এইরকম একটা বক্ররেখা আছে, ধরে নাও সাপোজ। তো এই বক্ররেখার যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমি লিখে ফেলি। সেই ইকুয়েশনটা ধরে নিচ্ছি এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স জাস্ট। কারণ যে কোনো একটা গ্রাফ বা যে কোনো একটা এরকম লেখরই তো একটা ইকুয়েশন থাকে। সেই ইকুয়েশনটাকে আমি ফাংশন দ্বারা প্রকাশ করেছি এফ অফ এক্স, ঠিক আছে। এরপর এই লেখের দুইটা এরিয়া ফিক্সড করি, মানে এরিয়া বলতে বোঝাতে চাচ্ছি যে আমরা এইটাকে ক্লোজ করে ফেলি। তাহলে ক্লোজ করে ফেললে ব্যাপারটা এরকম হবে, যে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে, মানে দুইটা সীমা ঠিক করে দিলাম। এই যে আমার লিমিটটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হবে, এবং সেই লিমিটটা কত ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এ, আর এখানে এই বিন্দুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কত বি। ওকে, আর এই যে অ্যাক্সিসটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস? এটা অবশ্যই এক্স অ্যাক্সিস। তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল আসলে আমাদেরকে কি বলে, এটাকে আমরা যদি একটু ফিল করে দেখতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে? এমন হবে না, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স এটা কোন অ্যাক্সিসের উপর আছে? এক্স অ্যাক্সিসের উপর আছে, রাইট? তাহলে এখানে আমরা কি দিয়ে দিব? ডিএক্স। আপার লিমিট কত? কোনখান থেকে শুরু হয়েছে? এ থেকে শুরু হয়েছে, বিতে গিয়ে শেষ হয়েছে। তাহলে এই যে বিতে গিয়ে শেষ হয়েছে, তাই উপরে থাকবে বি, আর এ থেকে শুরু হয়েছে অর্থাৎ লোয়ার লিমিটটা দিলাম এত। তাহলে আমি একটু বোঝাই, দেখো মনোযোগ দিয়ে দেখো। এখানে মূল যে জায়গাটা, মূল যে বিষয়টা, সেটা হলো
এই ইন্টিগ্রেশনের এফ অফ এক্সটা হচ্ছে আমাদের ওই বক্ররেখাটা, যার ইন্টিগ্রেশন মূলত আমরা করছি। এই ডিএক্স সেটা হচ্ছে যেই অক্ষের উপর এই ক্ষেত্রফলটা দাঁড়ানো, এই যে কোন অক্ষ, এক্স অক্ষ, রাইট? তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে এই পুরো এই রেখাটা, অর্থাৎ এটার প্রতিনিধিত্ব করছে, সরি এটা না, এটা নিচেরটা হচ্ছে এটা, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে এইটা। তাহলে আমার সাথে একটু দেখো, এই বক্ররেখা, লোয়ার লিমিট, আপার লিমিট, এক্স অ্যাক্সিস, বক্ররেখা, লোয়ার লিমিট, আপার লিমিট, এক্স অ্যাক্সিস। তো এই যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্টের সমন্বয়েই আমাদের চিত্রটা তৈরি, আর এই চারটা এলিমেন্ট দিয়েই কিন্তু এই চিত্রটা ক্লোজড হয়েছে। দেখো তো, এই যে নিচে, এই নিচের যে লাইনটা, এই লাইনটা কি এক্স অ্যাক্সিস না? তাহলে এইটাই তো সেই ডিএক্স। আবার এই উপরের যে বক্ররেখাটা, এইটার ফাংশনটা কি, এফ অফ এক্স, এইটাই তো সেই এফ অফ এক্স। এবং এখানের লিমিটটা এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি। তাহলে এই যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট দ্বারাই কিন্তু আমাদের এই যে ফুল চিত্রটা ক্লোজ হয়েছে, এবং এই ক্লোজড এরিয়ার ক্ষেত্রফলই কিন্তু আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে পাবো। এই যে আমরা যে ইন্টিগ্রেশন চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা পাবো। তার মানে ডেফিনিট ইন্টিগ্রালের যে এলিমেন্টগুলো থাকে, প্রত্যেকটা এলিমেন্ট অর্থবহ, প্রত্যেকটা এলিমেন্টই দরকার। যে কোনো একটা এলিমেন্ট সরাই ফেললে, ধরো এইটা যদি আমি সরাই ফেলি, তাহলে কিন্তু এটা আর ক্লোজ থাকলো না, খুলে গেল। তাহলে তুমি কোন অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করছো? ক্ষেত্রফল মানেই তো একটা ক্লোজড কোনো একটা জায়গার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, স্পেসিফিক একটা জায়গা নির্দিষ্ট করে দিতে হবে যে এই অংশটুকুর ক্ষেত্রফল তুমি ডিটারমাইন করো। তা আশা করি এই জিনিসটা আমরা ফিল করতে পেরেছি। ওকে, এখন দেখো তো, এই চিত্রটা যদি এরকম হতো, এই যে এরকম এরকম থাকলে কি হবে? এই যে এবার এই চিত্রটা ওয়াই অ্যাক্সিসকে অবলম্বন করে দাঁড়ানো আছে না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাই না? তাহলে এখন দেখে ফেলো, এটা কি আসলে? এটা কি এখন এফ অফ এক্স এর ফাংশন আকারে রাখলে হবে? এটা ওয়াই এর ফাংশন থাকতে হবে না? অবশ্যই ওয়াই এর ফাংশন থাকতে হবে। এবং এই যে এই পার্টে আমরা কি বলতে পারবো? ওয়াই ইকুয়ালস টু ধরে নিচ্ছি বি, আর এটাতে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ, এবং এটা কোন অ্যাক্সিস? এটা হচ্ছে বেসিকলি ওয়াই অ্যাক্সিস। তাহলে এবার আমরা যদি এটার জন্য সরাসরি এটা লিখে ফেলি, ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ ওয়াই ডি ওয়াই লিমিট এ থেকে বি পর্যন্ত। এবার আসো মিলাও, প্রত্যেকটা জিনিস আমরা এখন মিলিয়ে দেখব। এই যে এফ অফ ওয়াই, এটা এই যে এফ অফ ওয়াই আছে, তারপরে ডি ওয়াই কেন বললাম? কারণ এই যে এই লাইনটা, অর্থাৎ এই লাইনটার মাধ্যমে এখন এই পুরো এরিয়াটা ক্লোজড হয়েছে না? আগেরবার ক্লোজ হয়েছিল এক্স অ্যাক্সিসের সাহায্যে, এবার তো এক্স অ্যাক্সিসের কোনো ইনভলভমেন্টই নাই, তাই না? এক্স অ্যাক্সিস তো এখানে পড়ে রয়েছে, এই ওয়াই অ্যাক্সিসের ইনভলভমেন্ট আছে। তাই ওয়াই এর সাপেক্ষে আমাদের ওয়াই সংবলিত ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে। এই যে ওয়াই এর সাপেক্ষে ওয়াই সংবলিত ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে, এবং ফাংশনটাকে ওয়াই সংবলিতই হতে হবে। যেহেতু আমরা ডি ওয়াই নিচ্ছি, ডি এক্স নিলে এক্স এক্স সংবলিত হতো, এবং আমাদের লিমিট দুইটা কিন্তু এই যে ওয়াই এক্সিসের উপরই অবস্থান করছে, একটা এ থেকে আর একটা বি পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত। তাহলে দেখো তো, এই যে চারটা এলিমেন্ট, এখানেও এই চারটা এলিমেন্টের সাহায্যেই পুরো একটা চিত্র ক্লোজড হলো কিনা। ডিওয়াই হচ্ছে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করছে, এফ ওয়াই হচ্ছে তুমি যেই গ্রাফটা নিয়ে কাজ করছো, যেই লেখকটা এঁকেছো, মূল যে ফাংশনটা সেটা, তারপর এ হচ্ছে লোয়ার লিমিট, বি হচ্ছে আপার লিমিট, অর্থাৎ যেখান থেকে শুরু করেছো আর যেখানে গিয়ে শেষ করবে। তো প্রত্যেকটা জিনিস অর্থবহ, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা ক্লোজড এরিয়া হয়, আর এই চারটা জিনিসের সমন্বয়ে তৈরি করা যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটাকে সলভ করলে উক্ত ক্লোজড এরিয়ার ক্ষেত্রফলটা পাওয়া যায়। তো এই হলো এখানকার বিষয়বস্তু। এখন এটা কেন বললাম আসলে? এখানে যে আমরা শর্টে ম্যাথটা করতে চাই, সেই শর্টে ম্যাথটা ইজিলি আমরা করতে পারবো যদি আমাদের এতক্ষণ ধরে যেই নলেজটা বলেছি সেই নলেজটা থাকে। দেখি তো, বোঝার চেষ্টা করি। ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার বক্ররেখা, এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এবার তো বুঝছো কিভাবে অক্ষ সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করে। এই যে
ওয়াই অক্ষ এখানে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে, এখানে এক্স অক্ষ সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে। এখন পরাবৃত্তের ক্ষেত্রে কিভাবে সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করতে পারে, যারা মোটামুটি এই জায়গার সিকিউ করেছো তারা নিশ্চয়ই জানো তোমরা যে এভাবে যদি পরাবৃত্তটা আমার থাকে, এই যে ধরে নাও এভাবে আছে পরাবৃত্তটা, এটা জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি, যদি এভাবে থাকে তাহলে এক্স অ্যাক্সিস কোনটা, এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, তাহলে এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল এমন হতে পারে না জিনিসটা, ধরে নিচ্ছে এইখানে আমি একটা লিমিট টেনে দিলাম, তাহলে এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা এইটুকু হতে পারে, আবার নিচের অংশটুকু নিয়েও হতে পারে, তাই না? নিচের অংশটুকু নিয়েও তো হতে পারে, এই যে নিচের অংশটুকু নিয়েও কিন্তু হতে পারে। কখনো কখনো এই উপরের অংশটুকু জানতে চায় শুধু, কখনো কখনো এই পুরো অংশটুকুই জানতে চায়। তো আমাদের এখানে এত কিছু বোঝার দরকার নেই, আমরা একটু অন্য ওয়েতে করব। দেখো, বোঝার চেষ্টা করো। আমাদের কোনো একটা ফাংশনের ক্ষেত্রফল বের করতে বললে আমরা এই চারটে এলিমেন্ট খুঁজব। আবার বলছি, কোনো একটা ফাংশন দিয়ে উক্ত ফাংশনের লেখচিত্র কি হবে না হবে অত কিছু আমরা চিন্তা করব না, আমরা এই চারটে এলিমেন্ট খুঁজে জাস্ট বসায়া ইন্টিগ্রেশনটা সাজিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। ঠিক আছে, মেজরিটিকে যে এমনটা হবে, দুই একটা ব্যতিক্রম থাকলে সেটা তো আলাদা কথা। তাহলে কোন চারটা এলিমেন্ট? এই চারটা এলিমেন্ট। তাহলে মূল ফাংশনটা যেই চলকে হতে হবে বা যেই চলকে থাকবে, আমাদের ইন্টিগ্রেশনটাও কিন্তু সেই চলকের সাপেক্ষেই করতে হবে। অর্থাৎ মূল ফাংশনটাকে যদি আমি এক্সে রাখি, অর্থাৎ মূল ফাংশনের চলক যদি এক্স হয়, তাহলে আমাকে এক্স অক্ষের সাপেক্ষে কাজটা করতে হবে, বা এই যে ডিএক্স রাখতে হবে। ডিএক্স মানে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র হতে হবে। আর যদি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্র হয়, তাহলে বাই ডিফল্ট আমাকে ডিওয়াই রাখতে হবে, এবং আমাদের মূল ফাংশনটা কি সংবলিত হতে হবে? ওয়াই সংবলিত হতে হবে। এটা আশা করি এতক্ষণের আলোচনা থেকে ক্লিয়ার। এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, এখানে এক্স থাকলে এখানেও এক্স। এইবার আসো, চারটা এলিমেন্ট আমরা সুন্দরভাবে খুঁজে ফেলি। দেখেন, এফ অফ এক্স খুঁজবো। এফ অফ এক্স কেন বলতো? কারণ এখানে কি বলেছে? এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তার মানে এই এক্স অক্ষটা কি? এই এক্স অক্ষটা আমাদের ডিএক্স, কারণ ডিএক্স এর সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের কথা বলেছে। তার মানে ডিএক্স, একটা এলিমেন্ট পেয়ে গেলাম, শেষ। সেকেন্ড এলিমেন্ট ধরে নাও ফাংশনটা খুঁজতে চাচ্ছে, এই যে ফাংশনটা আমাদের কাছে বানায়েই দিয়ে রাখছে। অনেক সময় আমাদের নিজেদের বানানো লাগতে পারে, কিন্তু তারা এখানে একদম সুন্দরভাবে এক্স সংবলিত ফাংশনটা দিয়ে রেখেছে। দেখো, এই পাশটাকে, এই পাশটা হচ্ছে ওয়াই, শুধু ওয়াই থাকতে হবে, আর এই পুরো এই অংশটা হচ্ছে এক্স সংবলিত ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই যে ওয়াই এর জায়গায় আমরা ওই যে 19 ওরকমভাবে লিখতাম না এফ অফ এক্স, কারণ ওয়াই ইকুয়ালস টু এক্স এর একটা ফাংশন দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স কত দাঁড়াচ্ছে? 2x মাইনাস এক্স স্কোয়ার। সেকেন্ড এলিমেন্টও আমরা পেয়ে গিয়েছি। এখন কি লাগবে? লিমিট দুইটা লাগবে। আমরা দুইটা এলিমেন্ট পেয়ে গিয়েছি, জাস্ট আর একটা এলিমেন্ট লাগবে, লিমিট। সরি, আমরা দুইটা এলিমেন্ট পেয়ে গিয়েছি, আরও দুইটা এলিমেন্ট লাগবে, সেটা হচ্ছে লিমিট দুইটা, আপার লিমিট এবং লোয়ার লিমিট। এখন সেটা কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি? দেখো, সেটা ডিটারমাইন করার জন্য আমরা ইকুয়েশন সলভ করতে হবে। কীরকম ইকুয়েশন সলভ? দেখো, বোঝার চেষ্টা করো। এই এক্স অক্ষ বলতে আমরা আসলে কি বুঝি? এক্স অক্ষের ইকুয়েশন কি? এই যে এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের ইকুয়েশন কি? এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের ইকুয়েশন কিন্তু ওয়াই ইকুয়ালস টু 0, তাই না? আমরা সরলরেখা এটা পড়েছি না? আবার ওয়াই অক্ষের ইকুয়েশন কি? এক্স ইকুয়ালস টু 0, তাই তো? তা আবার বলছি, এক্স অক্ষে ওয়াই এর তো কোনো অস্তিত্ব নাই, তাই ইকুয়েশনটা হয় ওয়াই ইকুয়ালস টু 0, মানে কি? কোটি নাই, কোটি 0। আবার ওয়াই অক্ষের যখন ইকুয়েশন নির্ণয় করি তখন এক্স এর অস্তিত্ব নাই, অর্থাৎ ভুজ নাই, তাই এক্স ইকুয়ালস টু 0। এজন্য ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, আর এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমরা এই দুইটা সমীকরণ সলভ করে আপার লিমিট আর লোয়ার লিমিট পেয়ে যাব। কোন দুইটা? এই দুইটা, এই যে এক্স অক্ষের ইকুয়েশন কত? ওয়াই ইকুয়ালস টু 0। আর এখানের একটা ইকুয়েশন তো দেওয়াই আছে, অর্থাৎ এফ অফ এক্স, এফ অফ এক্স তো দেওয়াই আছে, এটা আর আলাদা করে করতে হবে না। তার মানে এই যে আমাদের কাঙ্ক্ষিত এই দুইটা ইকুয়েশন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে ইকুয়েশন নাম্বার 1 আর এটা হচ্ছে কত? ইকুয়েশন নাম্বার 2। এই দুটি ইকুয়েশন আমরা এখন সলভ করব। সলভ করে যেটা পাবো ওইটাই হবে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট। তাহলে চলেন আমরা একটু সলভ করে ফেলি। তো এটা তো মানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে সমাধান কেন করছি?
এর কারণ আলটিমেটলি আমার বিস্তারিতভাবে বলার এখন সুযোগ নাই, কারণ মানে বলতে গেলে এক ক্লাসই সব পড়া হয়ে যাবে, বা হচ্ছে আমি তো এখানে এমসিকিউর জন্য পড়াচ্ছি। তো আপাতত ওটা জেনে রাখো যে সরলরেখা আমরা এরকম পড়েছি না যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে তাদের ছেদ বিন্দুটা নির্ণয় করার জন্য কি করতাম, ওই দুটো সরলরেখার সমীকরণকে সমাধান করতাম, সমাধান করে যেই বিন্দু দুটা বের হতো বা যেই বিন্দুটা বের হতো ওই বিন্দুটাই ছিল সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু। ওই আইডিয়া থেকে আর বিস্তারিত জানতে পারবে যদি এখানকার যে সিকিউগুলো আছে ওইগুলো করার জন্য পর্যাপ্ত পরিমাণ নলেজ অ্যাচিভ করতে পারো। যাই হোক, তাহলে আমরা এই দুটা সলভ করে ফেলবো। তো সলভ তো ইজি। এই যে ফুল ইকুয়েশনটা কত, এই যে আমরা এটার দিকে না তাকাই, ফুল ইকুয়েশনটা কত, y ইকুয়ালস টু 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে লিখে ফেলি y ইকুয়ালস টু 2x মাইনাস এক্স স্কোয়ার। y এর মান কত, 1 নং ইকুয়েশন থেকে y এর মান বসাই, y ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে y ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম, থাকছে 2x মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারি, তাহলে থাকবে 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। দেন কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু 0 হবে একটা, আর একটা ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 2 হবে। তো এই সেই আমাদের কাঙ্ক্ষিত লিমিট। এই যে 0 যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আপার লিমিট, আর 2 যেটা আছে সেটা হচ্ছে লোয়ার লিমিট। দ্যাটস ইট। তাহলে সব এলিমেন্ট পেয়ে গিয়েছি। কি কি এলিমেন্ট, এই যে ডিএক্স, এফ অফ এক্স, আপার লিমিট, লোয়ার লিমিট, জাস্ট চুপচাপ বসিয়ে দিয়ে ম্যাথটা করে ফেললেই হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট বসিয়ে ফেললাম 0, আপার লিমিট বসিয়ে ফেললাম 2, মূল ফাংশনটা কত, মূল ফাংশনটা হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার। অবশ্যই এক্স সংবলিত হতে হবে, কারণ আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের কথা বলেছে। দ্যাটস ইট। এই তো এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট আমরা ক্যালকুলেটরে বসে করতে পারবো না? অবশ্যই পারবো। এর থেকেও আরও বাঘা ইন্টিগ্রেশন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিছুক্ষণ আগেই সলভ করে এসেছি। সো অ্যান্সার হবে এইটাই, অর্থাৎ এই জন্য এই গয়ের কাছেই লিখেছি। এটা জাস্ট ক্যালকুলেটরে বসালে আমরা এরকম একটা ভ্যালু পাবো, অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। তো এটা তো আমি জাস্ট একটু বিস্তারিত বুঝিয়েছি দেখে সময় লেগেছে। তোমরা এই টাইপের আরও কয়েকটা সলভ করতে করতে তোমাদের কাছে আইডিয়াগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে, একটু লক্ষ্য করো। ওয়াই অক্ষ এবং এত পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বুঝেন, ওয়াই অক্ষ বলেছে, তার মানে আবার ওই আগের মতন আমরা 4টা এলিমেন্ট খুঁজে নেব। ওয়াই অক্ষ মানে ভাই ডিওয়াই চলে আসছে, এবং এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে পুরো জিনিসটা এফ অফ ওয়াই আকারেই দেওয়া আছে। যে এপাশে এক্স আছে, এপাশে পুরো জিনিসটা ওয়াই এর ফাংশন রূপে দেওয়া আছে, যেমনটা এখানে ছিল না, এখানে শুধু ওয়াই ছিল, এপাশে ফুল এক্সের একটা ফাংশন ছিল। তার মানে এই জায়গাটাতে আমরা বলতে পারি এফ অফ ওয়াই ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে আমরা আমাদের সেকেন্ড যে এলিমেন্ট সেটাও পেয়ে গিয়েছি। থার্ড অ্যান্ড ফোর্থ এলিমেন্ট আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। আপার লিমিট লোয়ার লিমিট কেমনে সলভ করব কিভাবে, এভাবে, এই যে ওয়াই অক্ষের ইকুয়েশন কি, ওয়াই অক্ষের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কাজ করে ফেলতে পারি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখি এক্স ইকুয়ালস টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 0, তাহলে এখানে 0 বসিয়ে দিচ্ছি, 4 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু চলে আসবে, বা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে 4। তাহলে ওয়াই এর যে মান সেটা হবে প্লাস মাইনাস 2, স্কোয়ার আছে না, রুট হয়ে গেলে প্লাস মাইনাস 2 আকারে যাবে। তো বোঝাই যাচ্ছে আমাদের এখানে মান দুইটি, একটা হচ্ছে আপার লিমিট 2 আর লোয়ার লিমিট হবে মাইনাস 2। একদম চোখ বন্ধ করে ইন্টিগ্রেশনটা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে সবসময় ছোট মানটা হবে, ঠিক আছে, অর্থাৎ -2 থেকে আমরা +2 তে যাচ্ছি। এই যে এখানে দুটা মান পেয়েছিলাম না, -2 আর +2, -2 হচ্ছে লোয়ার লিমিট, +2 হবে আপার লিমিট বড়টা, আর নিচে থাকবে ছোটটা। ওকে ফাইন। তো মূল ফাংশনটা এফ অফ ওয়াই বসিয়ে দেয়, এফ অফ ওয়াই হচ্ছে
4 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে অবশ্যই ডিওয়াই থাকবে, যেহেতু ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে খুব ইজিলি মান বের করতে পারি। এটার মান আসবে 32/3, অর্থাৎ এইখানে গ হবে আনসার। আশা করি জায়গাটা আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন, এখানে একটা চিত্র দেয়া আছে। এই যে চিত্রের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক। কোনো ঝামেলা নাই, একদম মনোযোগ দিয়ে আমরা দেখব। এইমাত্র যে আইডিয়াগুলো বলেছে ওই আইডিয়াগুলো মাথা থাকলে এগুলো কোনো বিষয় না। দেখো, প্রথমত এই যে আমার কার্সরটার দিকে তাকাও, এই যে সোজা যে স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স, মানে এই স্ট্রেট লাইনটার যে সমীকরণ সেই সমীকরণটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স। ওই যে আমরা দেখেছি না যে সরল রেখার সমীকরণগুলো কিভাবে থাকে, y ইকুয়ালস টু এম এক্স, এম হচ্ছে ঢাল, আবার কিছু কিছু সমীকরণ থাকবে এম এক্স প্লাস সি, যদি ওই সরলরেখাটা ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট অংশ কর্তন করে নেয়, এরকমটা তো আমরা পড়েছি। তো যাই হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অংশটুকু, এখানে এই বক্র রেখা আছে এরকম, এই যে এই জায়গাটাতে এটার ইউ দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স, এই দুটি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং এই দুটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ দুইটা লেখো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দুইটা লেখো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। আমাদের কাছে আসলে চেয়েছেটা কি, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। একটু লক্ষ্য করো, এই যে অংশ, এই যে দাগ দাগ দেওয়া আছে, এই যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে এই ম্যাথ করার জন্য না এই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স এর কোনো ব্যবহার নেই, মানে ব্যবহার নেই বলতে ইন্টিগ্রেশনের মধ্যে এর ব্যবহার নেই, কিন্তু ছোট্ট একটা জায়গায় ব্যবহার আছে, মানে খুবই সামান্য ব্যবহার। মূল কাজটা এই করবে, ওয়াই ইকুয়ালস টু এক্সই করে দিবে, কিন্তু আছে কিভাবে আছে সেটা আমি বলতেছি। সেটা হবে এরকম যে আমাদের 4টা এলিমেন্ট খুঁজতে বলেছিলাম, সেই 4টা এলিমেন্ট আমরা খুঁজে বের করি, তারপরে পরবর্তী আলোচনায় আসতেছি। সেটা হচ্ছে এই বদ্ধ যে অংশটা, এই যে বদ্ধ অংশটা, এই বদ্ধ অংশটা কোন অক্ষের উপর দাঁড়ানো আছে, এক্স অক্ষের উপর দাঁড়ানো, মানে এই বদ্ধ অংশের সাথে এক্স অক্ষটা ইনক্লুডেড, নট ওয়াই অক্ষ। তার মানে আমাদের 4টা এলিমেন্টের একটা এলিমেন্ট পেয়ে গেছি, সেটা কি ডি এক্স। তাহলে এই যে দেখো ডি এক্স। আরেকটা এলিমেন্ট লাগবে, আরো 3টা এলিমেন্ট লাগবে, তার মধ্যে আরেকটা এলিমেন্ট কি এফ অফ এক্স। এফ অফ এক্স কোনটা হবে দেখো তো, এই বদ্ধ অংশের সাথে ইনক্লুডেড আছে কোনটা, ওয়াই ইকুয়ালস টু এক্স আছে, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স কিন্তু নাই। এজন্যই বললাম যে মূল ফাংশন হিসেবে কাজ করবে এটা। তার মানে এই যে দেখো এই যে বদ্ধ অংশের সাথে এই সোজা স্ট্রেট লাইনটি ইনক্লুডেড, এই বক্ররেখাটা কিন্তু ইনক্লুডেড নয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে এই অংশটা, অর্থাৎ এই যে স্ট্রেট লাইন যেটা আছে, এটা পেয়ে গেলাম এফ অফ এক্স ইকুয়ালস টু কত এক্স। এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স দেওয়া আছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স পেয়ে গেলাম। আরও 2টা জিনিস দরকার, সেটা কি আপার লিমিট এবং লোয়ার লিমিট। তাহলে দেখো এই অংশটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে এই অংশটা এই যে এইখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, এবং অবশ্যই যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তা আপার লিমিট এবং লোয়ার লিমিটও কিন্তু এক্সের ভ্যালুই হতে হবে। এই যে এখানে এক্সের মান কত, এই যে এই বিন্দুটাতে 0 না, এটা মূল বিন্দু না, তার মানে লোয়ার লিমিট হয়ে যাবে কত 0। তার মানে এই যে এখানে আমি 0 বসালাম, এটা কত এক্স ইকুয়ালস টু এই বিন্দুর জন্য 0। এই বিন্দুর জন্য এক্স ইকুয়ালস টু কত, এই যে এই বিন্দুটার জন্য এক্স ইকুয়ালস টু কত, সেটা আমাদের এখন ক্যালকুলেট করে বের করতে হবে। এটা কিন্তু আমরা এমনি এমনি বুঝবো না। তো সেটা ক্যালকুলেট করার জন্য কি উপায় দেখো তো, এই বিন্দুটা বরাবরই উপরের বিন্দুটা না, এই যে এই বিন্দু বরাবরই তো উপরের বিন্দু, আর এই উপরের বিন্দুটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স এবং ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স, এই দুটি গ্রাফের ছেদবিন্দু না। তাহলে এই ছেদবিন্দুটা আমাদের বের করতে হবে, তাহলেই আমরা এই বিন্দুটা পেয়ে যাব, অর্থাৎ আপার লিমিটটা পেয়ে যাব। তাহলে ছেদবিন্দুটা বের করার উপায় কি দেখো তো, আমাদের এখানে তো বলেই দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স, আর একবার বললো কি ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স, তার মানে এক্স আর রুট ওভার এক্স সমান, এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স, এরা সমান। তাহলে উভয় জিনিসটাকে আমরা এপাশে নিয়ে আসি, যে আমরা এখানে কি লিখতে পারি, এক্স উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, এপাশ ওপাশ করার আগে উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স হয়ে যাবে। এরপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0, দেন এক্স কমন নিলাম, এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের একটা মান আসতেছে 0 আর একটা মান আসতেছে 1। এই 0 কোনটা জানি, এই যে এটা দেখো তো, এটা আমি আবার বলছি,
এই ওয়াই ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইনটা আর এই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স এই কার্ভ লাইনটা, এই দুটা গ্রাফ দুইটি বিন্দুতে ছেদ করেছে না, একটা ছেদবিন্দু হচ্ছে এটা আর একটা ছেদবিন্দু হচ্ছে এটা। তো এই জন্য এই দুই ছেদবিন্দুর জন্য এক্স এর দুটা মান বের হয়েছে। ওয়াই এর মান কি লাগবে? ওয়াই এর মান তো লাগবে না, কারণ আমাদের তো এই যে লিমিটগুলো কিসের ভিত্তিতে বের করব? লিমিটগুলো কিন্তু এই যে এক্স ইকুয়ালস টু সামথিং আকারে বের করবে। এই যে দেখো, যখন ডিএক্স ছিল তখন এই লিমিটগুলো কিন্তু এক্স অক্ষের উপরে ছিল, এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি। যখন ডিওয়াই ছিল তখন লিমিটগুলো কার উপর ছিল? এক্স অক্ষের উপর ছিল, ওয়াই ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি, মানে কোটি। আর এক্ষেত্রে ভুজ ছিল, এক্ষেত্রে ভুজ ছিল, এক্ষেত্রে কোটি ছিল। আশা করি এই জায়গাটা ক্লিয়ার রাখবো। তো এক্স এর মানই এখানে এনাফ, এক্স এর মানের জন্য ওয়াই এর মান কত হবে সেটা বের করার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে 0, তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা হবে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এই জায়গাটা। এখন বলতে পারো উপরেরটা তো 1 বের হয়েছে, নিচেরটাও কি 1? এই যে দেখো উপরেরটার নিচেরটা সমান বরাবর আছে না? এই বিন্দুর জন্য ভুজের মান আর এই বিন্দুর জন্য ভুজের মান তো সেম হবে। তো এই বিন্দুর জন্য অর্থাৎ এই ছেদ বিন্দুর জন্য ভুজের মান পেয়েছি কত? 1। তাহলে এই ছেদ বিন্দু বরাবর ঠিক নিচে যে বিন্দুটা আছে এটারও তো মান 1ই হবে। এই তো, তার মানে আমরা সরাসরি সলভ করে ফেলবো। কি সলভ করে ফেলবো? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এফ অফ এক্স, এখানে শুধুমাত্র এক্স আর হচ্ছে ডিএক্স। তো এটা করলে এটা আমরা মুখে মুখেই করতে পারি। এটা বেসিক্যালি এক্স স্কোয়ার বাই 2 হবে। আর যারা পারবে না তারা ক্যালকুলেটরে করবে, বা যাদের কাছে সময় সাপেক্ষ মনে হয় 1/0। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অ্যান্সার হবে হাফ। তো এই ক হচ্ছে অ্যান্সার। তো একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখো, একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো বিচার বিবেচনা করো, আশা করি বুঝতে পারবা। এই জিনিসগুলো দেখতে কঠিন মনে হলো, মোটেও কিন্তু কঠিন নয়। ওকে ফাইন, পরের প্রশ্ন। চিত্রের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক? চিত্রের ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত বর্গ একক? এই যে, তাহলে আমাদের আবার ওই সেম কাজ, 4টা এলিমেন্ট খুঁজে বের করা দরকার। এটা একদম ইজি পিজি, দেখে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু একেবারে ইজি। দেখেন 4টা এলিমেন্টের একটা এলিমেন্ট পেয়ে গেছি। এই যে এই এই যে আবদ্ধ এই যে ছায়া ঘেরা অংশ, এই যে এপাশে ছায়া ঘেরা অংশটা কিসের উপর দাঁড়ানো আছে? এক্স অক্ষের উপর দাঁড়ানো আছে। মানে এই আবদ্ধ অংশের সাথে কোন অক্ষ ইনক্লুডেড? এক্স অক্ষ ইনক্লুডেড বা এক্স অক্ষ অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটার জন্য কি পেয়ে যাব? এটার জন্য আমরা ডিএক্স পেয়ে গেলাম, এই একটা এলিমেন্ট পেয়েছি। আমাদের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে এটাই, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার পেলাম। তারপর আপার লিমিট লোয়ার লিমিট একদম চোখের সামনে দেওয়া আছে, এই যে লোয়ার লিমিট আর এই যে আপার লিমিট। অর্থাৎ এই ছায়াঘেরা অঞ্চলটা শুরু হয়েছে -2 দিয়ে, মানে এক্স ইকুয়ালস টু -2 দিয়ে, শেষ হয়েছে এক্স ইকুয়ালস টু +2 দিয়ে। একদম ইজি পিজি, জাস্ট আমরা এখানে সলভ করে ফেললেই কাজটা হয়ে যাচ্ছে। তো ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট -2 আপার লিমিট 2, মূল ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তো এখান থেকে যদি আমরা কাজ কাম করি তাহলে আমরা ভ্যালু পাবো। আচ্ছা, এখানে ভ্যালুটা হচ্ছে 16/3, এটা না, 16/3 হবে। আমরা ওই অপশনের কাছেই সলভ করে রেখে দিই, সুবিধা হবে। এটার ভ্যালুটা হচ্ছে 16/3। এই যে লোয়ার লিমিট -2 আপার লিমিট 2, এক্স এর এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এটার ভ্যালু হলো 16/3। তো জিনিসগুলো দেখে কিন্তু একটু অন্যরকম মনে হয়, কঠিন লাগে, কিন্তু কঠিন লাগার কোনো কারণ নাই। আমরা জাস্ট এই 4টা এলিমেন্ট খুঁজবো, আপার লিমিট, লোয়ার লিমিট, মূল ফাংশন আর ডিএক্স হবে নাকি ডিওয়াই হবে। খুবই ব্যাপার সিম্পল। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আবার একটু কথাবার্তা বলেছে। এই কথাবার্তাগুলো আসলে এখানে ছিল না, এটা ভুলে চলে এসেছে। এই যে সীমা এক্স ইকুয়ালস টু 0 থেকে 2 পর্যন্ত, এগুলো কিছুই ছিল না। এগুলো নিয়ে আসলে টেনশন করার কিছুই নেই, এগুলো হাবিজাবি কথাবার্তা, এগুলো দিকে তাকানোর দরকার নেই। যে এগুলো প্রশ্নের ইনক্লুডেড না, ঠিক আছে, এগুলো প্রশ্নে মোটেও ইনক্লুডেড ছিল না। আর এই লাইনটা তো বুঝতেই পারছো, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বক্ররেখা, এটাতে তো সমস্যা নেই। ওকে ফাইন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটাতে একটু সমস্যা আছে, এই প্রশ্নটা আমরা সলভ না করি, আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। 108 পারলেই উপরের যেই প্রশ্নটাতে বললাম সমস্যা আছে ওইটা ইজিলি পারা যাবে। অর্থাৎ ওটাও পরাবৃত্তের ম্যাথ ছিল, এটাও পরাবৃত্তের ম্যাথ।
তো ওইটাতে হচ্ছে টাইপিং মিস্টেক খুব বড় সড় ধরনের হয়েছিল, সো ওটা আর না দেখি, আমরা এটা চলে আসি। y ইকুয়ালস টু 4x² বক্ররেখা এবং x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো কত ইজি, সব চোখের সামনে দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দরকার নাই, বোঝাই যাচ্ছে এটা পরাবৃত্তের একটা গ্রাফ। এখন পরাবৃত্ত আকারও দরকার নাই, কেমনে পরাবৃত্তটা আছে ওটাও চিন্তা করার দরকার নাই। কেন? কারণ হচ্ছে y ইকুয়ালস টু 4x², এটার মানে কি? এটার মানে দেওয়া আছে f অফ x ইকুয়ালস টু 4x², এটা একটা এলিমেন্ট পেয়ে গেলাম। এবং এখানে যেহেতু মূল ফাংশনটা এক্সেই দিয়েছে, আমরা এক্স অক্ষের সাপেক্ষে করব। তবে আমাদেরকে আপার লিমিট লোয়ার লিমিট কি এক্স অক্ষের সাপেক্ষে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। এই যে দেখো এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, তার মানে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট। আর একটা জিনিস বুঝেই তো যাচ্ছি, এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু, তার মানে আর একটা এলিমেন্ট কত? ডিএক্স। তাহলে সিম্পলি আমরা এই ইকুয়েশনটা যদি সলভ করে ফেলি, ইন্টিগ্রেশন অফ আপার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 1, আর এফ অফ এক্স হচ্ছে 4x²। তো এটা সলভ করলে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই জায়গাটা আমরা ধরতে পেরেছি। এই যে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, মূল ফাংশন 4x², আর অবশ্যই মূল ফাংশন এক্সে, আপার লিমিট লোয়ার লিমিটও দেওয়া আছে এক্সে, তার মানে আমাদের এখানে কত হবে? ডিএক্সই হবে, ডিওয়াই হবার প্রশ্নই আসে না। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে y ইকুয়ালস টু রুট ওভার 4 মাইনাস x² এবং y ইকুয়ালস টু 0, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটাও একদম ইজি। কিভাবে? প্রথম কথা, এটা পরাবৃত্ত, বাট পরাবৃত্ত কিনা এটা জেনেও খুব বেশি একটা লাভ নেই, আমরা আমাদের মতনই করব। পরাবৃত্ত কেমনে বুঝলাম? এই যে এক্সের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার নেই। তো আমাদের 4টা জিনিস খুঁজে বের করা দরকার, সেই 4টা জিনিস আমরা নর্মালি খুঁজে বের করে ফেলি। এই যে y ইকুয়ালস টু এক্সের একটা ফাংশন দেওয়া আছে, তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু সেই ফাংশনটা কত? মাইনাস রুট ওভার 4 মাইনাস x², ঠিক আছে। দেন y ইকুয়ালস টু 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এইবার একটু কথা আছে, এইমাত্রই তো বললাম y ইকুয়ালস টু 0, এটা বলতে কি বোঝায়? এক্স অক্ষকে বোঝায়, তাই না? এক্স অক্ষের সমীকরণটাই তো হচ্ছে y ইকুয়ালস টু 0, তার মানে আসলে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে বুঝিয়েছে। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি আমরা dx এটার সাপেক্ষে ইন্টিগ্রেট করব। আপার লিমিট কোথায়, লোয়ার লিমিট কোথায়, এটা বের করার জন্য সমাধান করে ফেলবো। কাকে কাকে সমাধান করব? এই যে আমাদের চোখের সামনে দুটো ইকুয়েশন আছে, y ইকুয়ালস টু সামথিং, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, আর এখানে কি দেওয়া আছে? y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন এই যে y ইকুয়ালস টু 0, এই জিরোটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলেই তো আমাদের সলভটা হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখি, এই যে 0 ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 4 মাইনাস x², তো এখান থেকে ওভারঅল এক্সের যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে +-2 চলে আসছে। তাহলে আপার লিমিট কত? আপার লিমিট হবে হচ্ছে 2, আর লোয়ার লিমিট হবে -2। এই তো আমাদের সমস্ত এলিমেন্টগুলো পেয়ে গেলাম। এবারে সিম্পলি আমরা ম্যাথটা সলভ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট -2, আপার লিমিট +2, মাইনাস রুট ওভার 4 মাইনাস x² dx। তো এটা আমরা ক্যালকুলেটর একটু করে ফেলি, এটা একটু করেই দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ মাইনাস রুট ওভার 4 মাইনাস x², আপার লিমিট দিব 2, লোয়ার লিমিট দিব -2। আচ্ছা, লোয়ার লিমিট তো আমি উপরেই দিয়ে ফেলছি। এই যে, তো ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রিতে আছে, এই জন্য উল্টাপাল্টা ভ্যালু দিবে। আমরা এটাকে অবশ্যই রেডিয়ানে নিয়ে নেব। আমাদের এটা ডিগ্রিতে রয়ে গিয়েছে, রেডিয়ানে নিলাম, এরপরে আমরা ইকুয়াল সাইন দিলাম। এবার একটা ডিসেন্ট ভ্যালু আসার কথা, সেম মানি আসতেছে। আচ্ছা, তো দেখি 6.28, তো এটা কার সাথে মিলে? 4 পাই তো অবশ্যই 6.28 হবে না, আমরা লিখে রাখি। হ্যাঁ, 6.28, এটা কোন অপশনের সাথে মিলে? অপশনগুলো আমরা একটু চেক করে ফেলি। 4 পাইয়ের ভ্যালু হচ্ছে 12 পয়েন্ট সামথিং। খতে আছে 2 পাই হবার কথা, তাই না? এই যে 3 দ্বিগুণে 6, যে
এই যে দেখো 6.28, আর একটার সাথেও কিন্তু মিলছে না। এখন বলতে পারো যে ভাই মাইনাস আসলো, যে মাইনাস তো ভাই ক্ষেত্রফল তো কখনো মাইনাস হতে পারে না, আমরা জাস্ট সাংখ্যিক মানটা নিয়ে মাথা ঘামাবো তাহলেই তো হচ্ছে। তো এইখানে যেহেতু সাংখ্যিক মানটা মিলে গিয়েছে, সো অবশ্যই অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 পাই।